হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে জায়গায় আছি এটা হলো আলিপুর জেল মিউজিয়াম। এটা আগে সত্যিকারের জেল ছিল, যা পরবর্তীকালে মিউজিয়ামে পরিণত করা হয়। এই মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি কত আর কখন খোলা থাকে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর সামনেই যে এখান দিয়ে তোমরা ঢুকবে, ঢুকে ডান দিকেই হচ্ছে টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে তোমরা ভেতরে যেতে পারো। টিকিট প্রাইস 30 টাকা মাথা পিছু অনলি। আর যদি তোমরা লাইট শো দেখো তাহলে তার জন্য 100 টাকা এক্সট্রা লাগবে। সকাল 11টা থেকে 5:30 অবধি মিউজিয়ামটি খোলা থাকে। তো এবার এখান থেকে আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। তো ভেতরে ঢোকার পর প্রথমেই তোমাদের ব্যাগ চেকিং করা হবে। তারপর তোমরা চাইলে সেই ব্যাগটাকে ভেতরে জমা রাখতে পারো। অবশ্য বড় ব্যাগ ক্যারি করলে সেই ব্যাগগুলো তোমাদের এই ভেতরে বাঁদিকে যে ঘরগুলো দেখছো এইখানে তোমাদের ব্যাগগুলো জমা রেখে ভেতরে ঢুকতে হবে। তারপর তোমাদের এরকম একটা টোকেন দেবে ব্যাগ জমা রাখার পর। সেই টোকেনটা দেখিয়েই কিন্তু পরবর্তীতে আবার ব্যাগ তোমাদের নিতে হবে। তো ভেতরে ঢুকেই তোমরা প্রথমেই এই বোর্ডটা দেখতে পাবে। এখানে মিউজিয়ামের ভেতরে কোথায় কি রয়েছে তারই একটা তালিকা এখানে দেওয়া রয়েছে। এরপর গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে এই শহীদ স্তম্ভ। যাদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের স্মরণে এই শহীদ স্তম্ভ এখানে বানানো হয়েছে। এই যে দেখো, এখানে তাদের কিছু নাম লেখা আছে। এখানে মিউজিয়ামের একটি গাইড ম্যাপও দেওয়া আছে, যার সাহায্যে মিউজিয়ামের কোথায় কি রয়েছে তা তোমরা দেখতে পারবে। তো আমরা প্রথমে বাঁ দিকের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। বাঁ দিক থেকে ঢুকে এই যে সামনে বোর্ড রয়েছে, এখানে দেখো গ্যালোজ আছে, অর্থাৎ ফাঁসির মঞ্চ। এরপরে নেহেরু সেল, নেতাজি সেল ইত্যাদি সেলগুলো রয়েছে এই বাঁ দিকে। এই বিল্ডিংয়ে আছে নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস ও যতীনমোহন সেনগুপ্তের কক্ষগুলি রয়েছে। এখানে দেখো আগেকার দিনে জেল বন্ধ করার এই যে টেকনিক, দেয়ালের ভেতর থেকে যেই সিস্টেমে যে পদ্ধতিতে এদের জেলগুলোকে বন্ধ করা হতো সেটা কিন্তু সত্যি খুব ইউনিক। এরকম কিন্তু আমি প্রথমবার দেখলাম। তো তোমরা কারা এই ব্যাপারে জানতে বা প্রথমবার তোমরাও দেখছো যারা, অবশ্যই কিন্তু জানাতে পারো। এই সেলে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায়ের একটি মূর্তি আছে। ইনি 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত তিনি এই জেলে বন্দী ছিলেন। এইবার আমরা উপর তলায় যাব, দেখব উপরে কোন কোন কক্ষগুলি রয়েছে। এই সেলগুলো তোমরা দেখলে বুঝবে যে বন্দিরা এই ঘরের মধ্যে কত কষ্টে দিন কাটাতো। একই ঘরের মধ্যে স্নান করা, বাথরুম, একই ঘরের মধ্যে ঘুমানো, সব কিন্তু একটা কক্ষেই তারা করতো। এরপরেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ। এই কক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন অপরাধে তাকে এই জেলে এনে রাখা হয় সেই তথ্য কিন্তু তোমরা এইখানে পাবে। এই দেখো, ভেতরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। নেতাজি সেলের পাশেই রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সেল। তবে তিনি কিন্তু এই সেলের ভেতরে নেই, তিনি কোথায় আছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে বলে রাখি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। এক্ষুনি যেটা বললাম যে ওনার মূর্তি কিন্তু ভেতরে নেই, এই যে দেখো তার মূর্তি কিন্তু এই সেলের ঠিক বাইরেই রয়েছে, সেলের ঠিক সামনেই। এরপর এই সেলে যতীন্দ্রমোহন সেনগুপ্তের একটি মূর্তি রয়েছে। তিনি এখানে 1930 সাল এবং 22শে অক্টোবর 1932 থেকে
5ই জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। এবার আমরা যাব ফাঁসির মঞ্চে। এই যে ফাঁসির মঞ্চটা তোমরা দেখছো, এখানে বহু স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছে। বন্দীদের এখানে ফাঁসি দেওয়ার পর তাদের দেহগুলোকে এই কাচের ঘর থেকে বার করা হতো, বার করে তাদেরকে নিয়ে যাওয়া হতো ময়নাতদন্ত ঘরে। সেই ঘরটাও আমরা তোমাদের অবশ্যই দেখাবো। এই ফাঁসির মঞ্চের ঠিক সামনে রয়েছে এই ঘরগুলি। ফাঁসি দেওয়ার সময় এই ঘরগুলিতে জেলের অন্যান্য বন্দীদের জোরপূর্বক এনে রাখা হতো, যাতে তারা নিজের চোখে এই ফাঁসি দেওয়া দেখে ভয় পায়, আর পরবর্তীকালে যাতে তারা কেউ স্বাধীনতা সংগ্রামী কাজে লিপ্ত না হয়। এই আলিপুর জেলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছিলেন তাদের কিছু নাম এখানে দেওয়া রয়েছে। এরপর এখানে ফাঁসি কাঠ ও ব্রিটিশ রাষ্ট্র, গাছি যখন ফাঁসি কাঠ ইত্যাদি সম্পর্কে তোমরা জানতে পারবে। এইটা হচ্ছে অটোপসি রুম, অর্থাৎ ময়না তদন্ত করার ঘর। ফাঁসি দেওয়ার পর তাদেরকে এই ঘরেই কিন্তু এনে পরীক্ষা করা হতো। তবে এখানে আসলে অবশ্যই তোমাদের গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠবে। অটোপসি রুমের পাশেই কিন্তু রয়েছে এই নির্জন কক্ষ। যখন কোনো বন্দীকে ফাঁসির সাজা শোনানো হতো তখন তাদেরকে এই নির্জন কক্ষেই এনে রাখা হতো, তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। এই ঘরে বিপ্লবী দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল, যিনি রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করেছিলেন এবং একজন ব্রিটিশ লেফটেন্যান্টকে হত্যা করেছিলেন, তাই তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। এইবার আমরা যাচ্ছি স্ট্রিট নাম্বার 6-এ, অর্থাৎ ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে এবার আমরা এগোবো। এই দেখো, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এবার সোজা একটা রাস্তা গেছে, আমরা এখন এই রাস্তা দিয়ে এসছি, এবার যাব এই দিকে সোজা। বাঁ দিকে রয়েছে নেহেরু সেল, যার ভিতরে আমরা এখন প্রবেশ করব। তবে তার আগে তোমাদের বলে রাখি, এই জেল মিউজিয়ামটি কিন্তু মানডে করে বন্ধ থাকে, তাই তোমরা টিউসডে থেকে সানডে অবধি যে কোনো দিন এসে এটা দেখে যেতে পারো। এই মিউজিয়াম সকাল 11টা থেকে সন্ধে 5:30 অবধি কিন্তু খোলা থাকে। তারপরে মানে সন্ধ্যের পরে এখানে হয় লাইট শো, সেটা কোথায় হয় সেটাও আমরা তোমাদের দেখাবো। এই সেলে জওহরলাল নেহেরুর একটি মূর্তি আছে। নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। জওহরলাল নেহেরুর সেলের বাইরে একটি গাছতলা আছে, যেখানে ইন্দিরা গান্ধীর একটি মূর্তি রয়েছে। বলা হয় নেহেরু যখন এই কারাগারে বন্দী ছিলেন তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী তার সাথে দেখা করতে আসতেন আর এই গাছতলায় বসে কথা বলতেন। এরপর আমরা সামনের দিকে এগোবো। এখানে একটি গুদাম ঘর ও পুরনো লাইব্রেরিও আছে, কিন্তু ওই দিন ওটা বন্ধ ছিল। পুরো মিউজিয়ামেই কিন্তু এরকম বসার জায়গা তোমরা পেয়ে যাবে, যেখানে বসে তোমরা কিছুটা সময়ও কাটিয়ে নিতে পারো। এরপর সামনেই একটা বড় উঠোন রয়েছে, যার মাঝ বরাবর রয়েছে এই ওয়াচ টাওয়ার। জেলের একদম সেন্টারে রয়েছে এই ওয়াচ টাওয়ার এবং এখান থেকেই কিন্তু পুরো জেলের ওপর নজরদারি রাখা হতো। আর সাইডে রয়েছে কতগুলি সাধারণ কক্ষ আর অন্য সেল, যেখানে বন্দীদের রাখা হতো। যেমন এই পাশে একটি সাধারণ কক্ষ রয়েছে, যার একটা ঝলক আমরা দেখে নেব। এই সেলগুলির কিছু গেট খোলা রাখা হয়েছে সাধারণ মানুষদের দেখার জন্যে।
ফলে তোমরা চাইলে ভেতরে গিয়ে দেখতে পারো যে ভেতর থেকে বাইরের দৃশ্যটা দেখতে কেমন লাগে। আর এই সাইডে সম্পূর্ণ আলাদা একটা সেল বানানো হয়েছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ তোমরা সেলের বাইরে অলরেডি একটা বন্দি দাঁড়িয়ে রয়েছে, ভেতরে ঢুকবে ঢুকবে করছে। তবে গত জন্মের কথা মনে পড়ে যাবে, সে আবার বাইরে বেরিয়ে আসে। এই সাধারণ কক্ষগুলির ঠিক পাশেই রয়েছে এই পুলিশ মিউজিয়াম, যার ভেতরে তোমরা নানান অস্ত্রশস্ত্র দেখতে পাবে। আগেকার দিনে ব্যবহৃত বোম, বন্দুক, বুক বোম ও তরোয়াল ইত্যাদি জিনিস দেখার আছে এখানে। তার সাথে পুরনো দিনে হওয়া কিছু যুদ্ধ ও বিদ্রোহের কথাও ভেতরে তোমরা জানতে পারবে। সাথে পাবে ইতিহাসের নানান তথ্য, বাংলার বিপ্লবী কর্মকাণ্ড থেকে শুরু করে 1908 সালের নড়িয়া ডাকাতি মামলা, আলিপুর ষড়যন্ত্র মামলা, 1910 সালের ঢাকা ষড়যন্ত্র মামলা ইত্যাদি নানান তথ্য ও ইতিহাস তোমরা এইখানে জানতে পারবে। এখানে বিভিন্ন ডিজাইন ও শেপের এই বুলেটগুলো তোমাদের নজর কাড়বে। এরকম পরপর অনেকগুলি সেল রয়েছে, যা তোমাদের ঘুরে দেখতে কিন্তু বেশ সময় লাগবে। এরপর এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, কয়েদিদের সবার প্রথমে এনে কিন্তু এইখানেই রাখা হতো। ভেতরের ঘরগুলো দেখলে বুঝবে ভেতরের এই কক্ষগুলো বা সেলগুলো কত অন্ধকার। এইরকম অন্ধকার ঘরের মধ্যেই কিন্তু বন্দিরা থাকতো। এরপর রয়েছে বন্দীদের জীবনচর্চা, অর্থাৎ জেলের ভেতর বন্দীদের লাইফস্টাইল কীরকম ছিল সেটাই এবার আমরা দেখব। এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো মিউজিয়ামে কিন্তু এই একটা মাত্র বিল্ডিংই আছে যেটাকে রেনোভেট করা হয়নি। সাধারণ মানুষ যাতে অনুভব করতে পারে যে আসল জেল কেমন ছিল, তাই জন্য এই বিল্ডিংটা যেমন ছিল ঠিক তেমনটাই এটাকে রাখা হয়েছে। তো এবার আমরা দেখব জেলের ভেতরে বন্দীদের জীবনচর্চা কেমন ছিল। এই দেখো, একই জায়গার মধ্যে একটুখানি জায়গার মধ্যে স্নান করা, সেখানেই তাদের কাপড় কাচা, তার পাশেই এই যে ঘুমানোর জন্য বিছানা রয়েছে, এই একই জায়গায় সমস্ত কাজকর্ম তাদের করতে হতো, সেখানেই তাদের খাওয়া ঘুমানো সব কিছু চলতো। এই অন্ধকারাচ্ছন্ন ঘর যেখানে কয়েকটা মাত্রই আলো রয়েছে, এর মধ্যেই তারা থাকতো, সেখানেই সমস্ত কাজ করত। দিনের পর দিন তারা এই নরকেই কিন্তু থাকতো। ভাবতেই অবাক লাগে, বহু স্বাধীনতা সংগ্রামী তাদের স্বাধীনতা দাবি করতে গিয়ে এই নরকেই তাদের দিন কাটিয়েছেন। এই বিল্ডিংয়ের বারান্দাতেই চলতো তাদের চুল দাড়ি কাটার কাজকর্ম। এই বিল্ডিংয়ে একসাথে অনেক বন্দী থাকতো। কেউ যদি দোষ করত তবে তাকে এইভাবেই শাস্তি দেওয়া হতো। এরপর আমরা যাচ্ছি আর্ট গ্যালারিতে। এই বিল্ডিংয়ের ভেতরে কি কি আছে সেই তালিকা এখানে দেওয়া আছে। প্রথমেই আমরা দেখব প্রদর্শনী কক্ষ। এখানে হাতের তৈরি কিছু জিনিস এবং আর্ট ও দুর্গার মূর্তি আমরা দেখতে পাবো।
এরপরেই আছে স্থায়ী প্রদর্শনী কক্ষ, যেখানে একটি প্রজেক্টরের মাধ্যমে আলিপুর জেলের কিছু ঘটনা ও তথ্যকে দেখানো হয়েছে। 1908 সালের 32 নম্বর মুরারিপুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বিপ্লবীরা কারাগারে চার দেওয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে না। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মণি এবং বোমা। এইখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু এরকম নানা স্বাধীনতা সংগ্রামীদের কিছু কথা তোমরা দেখতে পাবে। এইবার চলে এসেছি মিউজিয়ামের হসপিটাল বিল্ডিংয়ে, যা এখন গ্যালারিতে পরিণত হয়েছে। সো আমরা এবার দেখব ভেতরে কি কি আছে। সবার প্রথমেই এই ঘরে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের পাওয়া কিছু অ্যাওয়ার্ডস তোমরা দেখতে পাবে। এরপর আরও ভেতরে যেতেই এইখানে রয়েছে বিপ্লবী দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তল। এই বিল্ডিংয়ের কোন কক্ষে কী কী আছে তার একটি তালিকা এখানে দেওয়া আছে। এবার আমরা যাব ওপরের ফ্লোরে। ওপরে প্রথমেই আছে ঋষি অরবিন্দ ঘোষের গ্যালারি, যেখানে তার বৈপ্লবিক কর্মকাণ্ড তোমাদের চোখে পড়বে। তারপরে আছে ভারতের বাঙালি বিপ্লবীদের নানান সংগ্রামের কথা, যেখানে সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতীয় স্বাধীনতার সংগ্রামের কৃতিত্বের কথা ও ইত্যাদি, যা তোমাদের নজর কাড়বে। এক কথায় ভারতের বাঙালি বিপ্লবীদের সংগ্রামের নানান কথা ও ইতিহাস এই এক জায়গাতেই কিন্তু আছে। এইখানে আলিপুর জেল মিউজিয়ামে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই যে সামনে সাদা স্ক্রিনটা রয়েছে, এখানেই কিন্তু স্বাধীনতা সংগ্রাম ও ভারতের নানান ইতিহাস দেখানো হয়। আর এই দিকে হচ্ছে সিটিং এরিয়া। এরপরেই পরপর কিছু ঘরে এরকম কমিক স্টোরি রয়েছে। এই সব গল্প কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিদ্রোহ ইত্যাদি ঘটনাগুলিকেই এইভাবে কমিক স্টোরির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এইবার আমরা ওয়াচ টাওয়ারের ভেতরে প্রবেশ করব, যেখান থেকে এই পুরো জেলের ওপর নজর রাখা হতো। এই ওয়াচ টাওয়ারের ভেতরে একটি গ্যালারি তৈরি করা হয়েছে, যার ভেতর বন্দীদের দৈনন্দিন কাজকর্ম দেখানো হয়েছে। যেখানে কোনো বন্দীকে এইভাবে দাঁড় করিয়ে রাখা হতো, আবার কোনো বন্দী এখানে মশলা তৈরি করছে, আবার কেউ ডাব ছাড়াচ্ছে। মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার মতো একটি বোমা এখানেও বানানো হয়েছে ওয়াচ টাওয়ারের ঠিক সামনে। তো বন্ধুরা, বাইরেটাও এখন বেশ অন্ধকার হয়ে এসছে, আর আমাদেরও এবার ফেরার পালা। তো গাইজ, তোমাদের ভিডিও এবং এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দিও এবং আমাদের পাশে থেকো। আর ডেসক্রিপশানটা কিন্তু ফলো করতে ভুলো না, কজ ওখানেই কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। মিউজিয়াম ক্লোজিং, ওপেন টাইম থেকে শুরু করে টিকিট প্রাইসিং সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আর তোমরা যদি আমাদের পার্সোনালি ফলো করতে চাও, তাহলে অবশ্যই লিঙ্ক আমরা দিয়ে দেবো ডেসক্রিপশানে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। তোমরা চাইলে সেখান থেকে আমাদের ফলো করতে পারো। তাহলে টাটা, যেই অবধি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।